নন্দনবাবু তার মা প্রতিভা দেবী, স্ত্রী কাবেরী দেবী এবং মেয়ে সাথীকে নিয়ে অত্যন্ত মধ্যবিত্তভাবে বসবাস করে। সাথী বরাবরই তার ঠাকুমা অর্থাৎ প্রতিভা দেবীর সঙ্গে থাকতে পছন্দ করত। প্রতিভা দেবী খুব ভালো নারকেল নাড়ু বানায়। সাথী তার হাতের নাড়ু খেতে খুব পছন্দ করে। ও ঠাকুমা, ঠাকুমা, তুমি যে কটা নাড়ু দিয়েছিলে না, সব শেষ হয়ে গেছে, আর কটা নাড়ু দাও না। সব নাড়ুই তো শেষ করে দিলি, যে কটা কৌটোতে ছিল তাও তো তোকে খাইয়ে দিয়েছি, কোথা থেকে দেব নাড়ু? সাথীর খুব মন খারাপ হয়ে যায়। প্রতিভা দেবী তার মন ভালো করার চেষ্টা করে। আচ্ছা বাবা, ঠিক আছে, এই তো শীতকাল পড়ছে, তোকে আমি অনেক অনেক নারকেল নাড়ু বানিয়ে দেব, কেমন? এবার একটু হাস তো দেখি বাবা। আর আমার মেয়ের মাথাটা খাবেন না তো মা? এত মিষ্টি নাড়ু খেলে সাথীর পেটে তো কৃমি হবে, তখন আপনি দেখবেন তো। প্রতিভা দেবী কোনো কথার উত্তর না দিয়ে সাথীকে স্কুলে ছাড়তে চলে যায়। অনেক বছর পেরিয়ে যায়। সাথী বড় হয়ে ওঠে। সাথীর গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোলে সে ফার্স্ট ক্লাস পায়। বাড়ির সবাই এই খবরটি পেয়ে খুব খুশি হয়। ঠাকুমা, আমায় কিন্তু আজকে নাড়ু বানিয়ে বেশি বেশি করে নাড়ু খাওয়াতে হবে। আজ কিন্তু ওই দুটো নাড়ু দিলে আমি খাবো না। হ্যাঁ, আমার নাতনি এত ভালো রেজাল্ট করেছে, আজ আমি তোকে অনেক বেশি বেশি করে নাড়ু খাওয়াবো। হ্যাঁ, আর ঠাকুমা, আমার বন্ধুদের জন্য বানিও প্লিজ। আমি ওদের আজকে ট্রিট দেব বলেছি। আজকে আমি ওদের সবাইকে নারকেল নাড়ু খাওয়াবো। সাথী গ্র্যাজুয়েশনের পর চাকরির পড়া শুরু করে দেয়। সে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করে। ভালোভাবে প্রস্তুতির জন্য সে একটি কোচিং সেন্টার জয়েন করে। সাথী অনেক পরিশ্রম করে নিজের পড়াশোনা চালিয়ে যায়। একদিন সাথী তার ঠাকুমাকে নাড়ু বানানো শিখিয়ে দেওয়ার জন্য আবদার করে। আমার ঠাকুমা বলেছিল নাড়ু বানানোর সময় নারকেলের সাথে অল্প একটু কর্পূর গুঁড়ো মিশিয়ে দিলে খুব সুন্দর গন্ধ হয়। আমি তোকে এই টোটকাটা শিখিয়ে দিলাম। তুই যখন ঠাকুমা হবি তখন তোর নাতনিকে এমন করে শেখাবি। কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন প্রতিভা দেবী তার বুকে খুব ব্যথা অনুভব করে। ডাক্তার আসার আগেই সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যায়। সাথী কিছুতেই তার ঠাকুমার মৃত্যু মেনে নিতে পারে না। সে ভীষণ একা হয়ে পড়ে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। ঠাকুমার শোকে সে বেশি বেশি করে নারকেল নাড়ু বানিয়ে খায়। এভাবে প্রায় 1 বছর কেটে যায়। নন্দনবাবু সাথীর বিয়ে নিয়ে খুব চিন্তা করতে শুরু করে। সে কাবেরী দেবী ও সাথীকে ডাকে। আর কতদিন এভাবে বাড়িতে বসে থাকবি? পড়াশোনা তো করিস না কিছু, সারা দিন ঠাকুমার শোকে নাড়ু বানিয়ে গিলেই চলেছিস। আমরা আর এসব সহ্য করতে পারছি না, এবার তোকে বিয়ে করতেই হবে। না মা, না, আমি আবার পড়াশোনা স্টার্ট করব। আমাকে আর কিছুদিন সময় দাও তোমরা। আমি কিছুতেই চাকরি না পেয়ে বিয়ে করব না। আজ যদি ঠাকুমা বেঁচে থাকতো তাহলে কি তোমরা আমাকে এমন বলতে পারতে? এখন তো উনি আর নেই। যতদিন ছিল তোকে নাড়ু গিলিয়ে গিলিয়ে তোর মাথাটা পুরো নাড়ুর মতোই করে দিয়েছে। আর বিয়ের পর বুঝি পড়া যায় না? কত মেয়ে তো বিয়ের পরেও পড়াশোনা করে। সাথী ঘরে চলে যায়। সে খুব কান্নাকাটি করে। কিছুদিন পর নন্দনবাবু জোর করে শুভম নামে একটি ছেলের সঙ্গে সাথীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। সাথী শুভম ও তারা দেবীকে নিজের হাতে নাড়ু বানিয়ে খাওয়ায় এবং নিজেও অনেক অনেক নারকেল নাড়ু খায়। একদিন শুভম অফিসে চলে গেলে সাথী কোচিং সেন্টারে যাবে বলে রেডি হতে শুরু করে। এই দেখে তারা দেবী তার ঘরে আসে। বৌমা, আমার খুব নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছা করছে, আমার জন্য আজকে নারকেল নাড়ু বানাও তো। নাড়ু? এই সময়? কিন্তু মা, এখন তো আমি পড়তে যাচ্ছি,
আর কালকেই তো অত নাড়ু বানিয়েছিলাম, ওগুলো আছে তো, খেয়ে নিন না। ও বাবা, মেয়ের কথা শোনো। কাল যা নাড়ু বানিয়েছো সব তো তুমি পেটে ঢুকিয়ে নিয়েছো, আর যে কটা আছে সব তো বাসি হয়ে গেছে। এই বয়সে বাসি নাড়ু খেয়ে মরবো নাকি? কিন্তু মা, সামনে আমার চাকরির পরীক্ষা আছে, আজকে ক্লাসটা মিস হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। একদিন পড়তে না গেলে কিছু হবে না। আমার নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছে করছে, করো গিয়ে, বেশি কথা না বলে। পড়াশোনা করার এতই যখন ইচ্ছা ছিল তাহলে বিয়ে করলে কেন? ঠিক আছে মা, আমি নাড়ু বানিয়ে আনছি। ঘরের বউ চাকরি করতে যাবেন, শখ কত। এই শোনো, শুভম আসলে যদি একটা কথাও লাগিয়েছো না তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই আমি বলে দিলাম। সাথী ভীষণ কান্নাকাটি করে। তার ঠাকুমা দেবীর কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে তারা দেবী কিছুতেই তাকে আর চাকরি করতে দেবে না। রাত্রিবেলা শুভম বাড়ি ফেরে। সে সাথীকে মন মরা করে বসে থাকতে দেখে বলে, কি হলো, আজ ক্লাস কেমন কাটলো? সব পড়া পেরেছো তো, নাকি মাস্টার মশাইয়ের কাছে বকা খেয়েছো তাই মুখ ভার? না না, কিছু না, এমনিই বসে আছি। আজকে একটু বেশি নারকেল নাড়ু খেয়ে ফেলেছি তো, তাই শরীরটা ভালো নেই। এভাবে অনেক দিন কেটে যায়। তারা দেবীর সাথীকে নানা অজুহাতে এক পাও বাড়ি থেকে বেরোতে দেয় না। সে সাথীকে রোজ বেশি বেশি করে নারকেল নাড়ু বানাতে বলে এবং সব নারকেল নাড়ু লুকিয়ে লুকিয়ে সে বাইরে ফেলে দেয়। সাথী একদিনও পড়তে যেতে পারে না। শুভম একদিন তাড়াতাড়ি বাড়ি এসে দেখে সাথী পড়তে যায়নি। এ কি সাথী, তোমার এক্সাম সামনে, তুমি পড়তে যাওনি কেন? কি অবস্থা, সব সময় নাড়ু নিয়ে পড়ে থাকলে হবে নাকি? তারা দেবী শুভমের কথা শুনে ভয় পেয়ে যায়। তোর বউয়ের যা নারকেল নাড়ুর প্রতি লোভ, বাপ রে বাপ। রোজ নাড়ু খাবে বলে দিন রাত তো নাড়ু বানাচ্ছে। প্রায় দিনই তো পড়তে যায় না, সারাদিন নাড়ু বানায় আর খায়। শুভম তারা দেবীর কথা শুনে রাগ করে ঘরে চলে যায়। সাথী তারা দেবীর কাছে এসে বলে, আপনিই তো রোজ আমায় নারকেল নাড়ু বানাতে বলেন। আমার হাতের নাড়ু নাকি আপনার খেতে খুব ভালো লাগে। তাহলে শুভমকে মিথ্যা কথা বললেন কেন? আর আপনি এত নাড়ু একদিনে কি করে খেয়ে নেন? খেতে ইচ্ছা করে তাই খাই। আর হ্যাঁ, শুভম যদি কিছু জানতে পারে তাহলে মনে আছে তো, সোজা বাপের বাড়ি। আমার ছেলে আমার কথা শুনে চলে, এটা জানো তো। সাথী শুভমকে কিছু জানানোর সাহস পায় না। একদিন তারা দেবী তার বান্ধবীদের সঙ্গে পাহাড়ে ঘুরতে যাবে বলে ঠিক করে। সে সাথীকে তার বান্ধবীদের জন্য অনেক নারকেল নাড়ু বানাতে বলে। সাথী সব নাড়ু বানিয়ে দেওয়ার পর নিজে একটা নাড়ু টেস্ট করে খেয়ে দেখে সব ঠিক আছে কিনা। তখন তারা দেবী রান্নাঘরে আসে। তোমার এত বড় সাহস বৌমা, তুমি এতগুলো নাড়ু এঁটো করে দিলে। আমার বান্ধবীদের তোমার খাওয়া এঁটো নাড়ু আমি কিছুতেই খাওয়াবো না। তুমি আবার এখনই সব নাড়ু বানাও। কিন্তু মা, আমি খেয়ে স্বাদ না বুঝলে পরে যদি খারাপ লাগে তখন তো আপনিই আবার আমাকে কথা শোনাবেন। দোষ করে আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। দু চার ঘা দিলে না সব কথা বেরিয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি সব নাড়ু বানিয়ে দাও, কাল ভোরে আমার ট্রেন আছে। সাথী আগে সব নারকেল নাড়ুগুলো কৌটোতে ভরে নিচের ঘরে রেখে আসে। সাথী কাঁদতে কাঁদতে আবার নারকেল কুড়ে কর্পূর গুঁড়ো করে গ্যাসের পাশে রেখে নাড়ু বানাতে শুরু করে। সে গ্যাস জ্বালাতে গেলে কিছুতেই গ্যাস লাইটারে গ্যাস জ্বলে না। সে অনেক চেষ্টা করে, কিন্তু গ্যাস না জ্বলায় সে দেশলাই কাঠি দিয়ে গ্যাস জ্বালাতে যায়। হঠাৎ করে সাথে নারকেলের তেল লাগা হাত ফসকে জ্বলন্ত দেশলাই কাঠি কর্পূর গুঁড়োতে পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কর্পূরের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে চিৎকার করে কাউকে ডাকতেও পারে না। সাথী অজ্ঞান হয়ে পড়ে যায়। রান্নাঘরে এত ধোঁয়া দেখে তারা দেবী ছুটে আসে। এ কি বৌমা, তোমার কি হলো? এত আগুন কি করে জ্বললো? আমি তো ভিতরে যেতেও পারছি না। হে উপরওয়ালা, রক্ষা করো।
তারা দেবী চিৎকার করে সব পাড়া পড়োশিকে ডাক দেয়। সকলে মিলে সাথীকে হসপিটালে ভর্তি করে। তারা দেবী শুভমকে ফোন করে সবকিছু জানায়। শুভম সব কাজ ছেড়ে দিয়ে হসপিটালে চলে আসে। আমি চেক করে যেখানে যেখানে পড়েছে ড্রেসিং করে দিয়েছি। ভাগ্য ভালো যে আপনাদের গ্যাস ফেটে যায়নি, তাই উনি প্রাণে বেঁচে গেলেন। নেক্সট টাইম বি কেয়ারফুল। এখন উনি ঘুমাচ্ছেন, কিছুক্ষণ পর ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। শুভম ও তারা দেবীর সাথীকে বাড়ি নিয়ে আসে। শিক্ষা হয়েছে তো তোমার? বলো। নাড়ু নাড়ু নাড়ু, এত নাড়ুর লোভ তোমার? পড়াশোনা বাদ দিয়ে সারা দিন নারকেল নাড়ু তৈরি করতে। এত নাড়ু খেলে তাও হয় না তোমার? রোজ নাড়ু বানানোর কি প্রয়োজন পড়ে তোমার বলো? শুভম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। না বৌমা, এসব আমার দোষে হয়েছে, তুমি কেন ক্ষমা চাইছো? বাবা শুভম, আমি ইচ্ছা করে বৌমা যাতে পড়তে যেতে না পারে ওকে দিয়ে জোর করে প্রত্যেকদিন নাড়ু বানাতাম। দিনের পর দিন নাড়ু না খেয়ে আমি সব নাড়ু ফেলে দিয়ে সাথীর নামে দোষ চাপিয়েছি। আসলে আমি চাইতাম না যে আমার ঘরের বৌমা চাকরি করুক। আমায় ক্ষমা করে দে বৌমা, তুমিও আমায় ক্ষমা করে দাও। শুভম ও সাথী তারা দেবীর কথা শুনে খুব কষ্ট পায়, কিন্তু তারা দুজনেই তারা দেবীকে ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।